আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব আপনি যদি একজন নিজে উদ্যোক্তা হয়ে কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার এই ব্যবসায় সফল হতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, কি কি কাজ করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত। যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে একটি সঠিক পরিকল্পনা। আপনার পরিকল্পনা করতে হবে দুই রকম, একটি হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনার পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যে আপনি কোন ধরনের ব্যবসা করতে চান, সেবামূলক, পণ্য বেচা কিনা নাকি উৎপাদন। এছাড়াও থাকতে হবে যে আপনার টার্গেট কাস্টমার কারা, কাদের কাছে আপনি পণ্য বিক্রি করতে চান, আপনার ব্যবসার প্রতিষ্ঠানের ধরন কী হবে, এই প্রতিষ্ঠানে কতজন জনবল থাকবে, সঠিক মূলধন কত থাকবে, এছাড়াও আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায় স্থাপন করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে একটা সুদূর প্রসারী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা করে আপনাকে ব্যবসায় এগোতে হবে। 2 নম্বর হচ্ছে যে বাজার এবং গ্রাহক চেনা। আমি আগেই বলেছি আপনাকে ব্যবসা শুরু করতে হলে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি উৎপাদনমুখী ব্যবসা করবেন, ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যবসা করবেন নাকি সেবামূলক ব্যবসা করবেন। সেই অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার এই প্রতিষ্ঠানটা কোথায় হবে। ধরুন আপনি যদি একটি ওষুধ বা ফার্মেসি দিতে চান তাহলে অবশ্যই আপনার এই প্রতিষ্ঠানটা হতে হবে কোনো ক্লিনিক বা হাসপাতালের নিকটে। যদি আপনি শাকসবজি বেচা কিনা করতে চান তাহলে কাঁচা বাজারে কিন্তু আপনার এই দোকানটা দিতে হবে। একইভাবে যদি আপনি কাপড় কেনা বেচা, জুতা কেনা বেচার ব্যবসা করতে চান তাহলে বড় বাজারে এই দোকানটা দিতে হবে। ঠিক একইভাবে আপনার পণ্যের ধরন, আপনার গ্রাহক কারা, তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার এই বাজার নির্ধারণ করতে হবে। এবং একই সাথে হচ্ছে আপনার গ্রাহক চিনতে হবে, আপনার টার্গেট কাস্টমার কারা। উদাহরণস্বরূপ আপনি যদি শাড়ি কাপড়ের ব্যবসা করেন তাহলে কি আপনার টার্গেট কাস্টমার হচ্ছে মহিলা। যদি আপনি কসমেটিক্স আইটেম বিক্রি করতে চান তাহলে আপনার টার্গেট কাস্টমার মহিলা। এছাড়া যদি আপনি বই বিক্রি করতে চান, আপনি লাইব্রেরি দিতে চান তাহলে আপনার টার্গেট কাস্টমার হচ্ছে স্টুডেন্ট। ফলে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান হতে হবে কোনো শিক্ষার প্রতিষ্ঠানের পাশে। ফলে আপনার ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনি বাজারটাকে যাচাই বাছাই করবেন আপনার টার্গেট কাস্টমার কারা, কারা আপনার ক্রেতা। 3 নম্বর হচ্ছে মানসম্পন্ন পণ্য এবং সেবা প্রদান। আপনি যদি কোনো পণ্য উৎপাদন করেন তাহলে আপনার সেই পণ্যটা অবশ্যই মানসম্পন্ন হতে হবে। উদাহরণস্বরূপ আপনি একটি প্লাস্টিক কারখানা দিয়েছেন, সেখান থেকে প্লাস্টিকের বদনা, গ্লাস, বাটি, ঘটি এই জাতীয় পণ্য উৎপাদন করেন, কিন্তু সেটার মান যদি ভালো না হয় তাহলে গ্রাহক কিন্তু একবারের বেশি পণ্যটা কিনবে না। যদি এমন হয় আপনি বেকারি দিয়েছেন, পাউরুটি তৈরি করেন, বিস্কিট তৈরি করেন, সেই বেকারির আইটেমগুলো যদি স্বাস্থ্যসম্মত না হয়, মানুষ খেয়ে অসুস্থ হয়, তাহলে কিন্তু আপনার এই পণ্য মানুষ একবারের বেশি কিনবে না। আপনার টার্গেট করতে হবে আপনার কাস্টমার যেন রিপিটেডলি আপনার প্রোডাক্ট ক্রয় করে, তাহলে আপনি ব্যবসায় সফল হবেন। একই সাথে আপনি যদি সেবামূলক প্রতিষ্ঠান দিয়ে থাকেন, কোনো ক্লিনিক দিয়েছেন, হাসপাতাল দিয়েছেন, কোচিং সেন্টার দিয়েছেন, আপনার সেবাটা অবশ্যই হতে হবে মানসম্মত। এবং যারা আপনার কাছ থেকে সেবা নেবেন তারা যেন একবার সেবা পেয়ে অন্যদের কাছে এটার পাবলিসিটি করে, বলে, প্রশংসা করে, তখনই কিন্তু আপনার রিপিটেড কাস্টমার তৈরি হবে, বা যিনি একবার সেবা নিয়ে গেলেন তিনি আবার আপনার প্রতিষ্ঠানে আসবেন সেবা নিতে। 4 নম্বর হচ্ছে সঠিক মার্কেটিং। যে কোনো পণ্য, সেবা বা যে কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কি করছেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, তাদের মধ্যে যদি আপনার এই পণ্যের গুণগত মান, আপনার সেবার ধরন, আপনার উৎপাদিত পণ্যের প্রচার না হয়, প্রসার না হয়, তাহলে কিন্তু তারা এই সম্পর্কে জানতে পারবে না। ধরুন আপনি একটি কোচিং সেন্টার দিয়েছেন, কিন্তু স্টুডেন্টরা যদি না জানে যে আপনার কোচিং সেন্টার আছে, স্টুডেন্টের অভিভাবকরা যদি না জানে, তাহলে আপনার কোচিং সেন্টারে কিন্তু তারা ভর্তি হতে আসবে না। এই জন্য কী করতে হবে, আপনার কোচিং সেন্টারের প্রসার করতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। দৃষ্টি আকর্ষণ করতে হবে স্টুডেন্টদের এবং তাদের অভিভাবকদের, তাহলে কিন্তু আপনার কোচিং সেন্টার প্রসার হবে। একই সাথে যদি আপনি কোনো সেবামূলক প্রতিষ্ঠান করেন তাহলে আপনার হাসপাতালের সামনে, ক্লিনিকের সামনে আপনার পাবলিসিটি করতে হবে। আপনি যদি কোনো পণ্য উৎপাদন করেন সেই পণ্যের প্রচারের জন্য আপনি যে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বেছে নিতে পারেন। মাইকিং, পোস্টারিং, বিলবোর্ড এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পণ্যের প্রসার করতে হবে। তখনই আপনার গ্রাহকরা জানতে পারবে যে হ্যাঁ, আপনার একটা পণ্য উৎপাদন করেছেন কিংবা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। যদি আপনি একক মালিকানাধীন বা ব্যক্তিক উদ্যোগে কোনো প্রতিষ্ঠান করতে চান তাহলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন। আপনার ফেসবুক প্রোফাইলে, আপনি ফেসবুক পেজে ধীরে ধীরে বিজ্ঞাপন দিতে পারেন, পোস্টারিং করতে পারেন, মাইকিং করিয়ে মানুষের সামনে আপনার পণ্য বা সেবার সম্পর্কে ধারণা পৌঁছে দিতে পারেন। নাম্বার 5, আর্থিক ব্যবস্থাপনা। খেয়াল রাখবেন যে কোনো ব্যবসার মূল অনুষঙ্গ হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। আপনি অর্থ ছাড়া কোনো ব্যবসা শুরু করতে পারবেন না। আর এই অর্থের সঠিক ব্যবস্থাপনা যদি না হয় তাহলে কিন্তু আপনার কত খরচ হচ্ছে, কত বিক্রি হচ্ছে, কত আয় হচ্ছে,
এই হিসাব নিকাশ মেলাতে পারবেন না। ফলে একসময় দেখা যাবে যে আপনার মূলধন সেটাই গায়েব হয়ে গেছে। এই জন্য আর্থিক ব্যবস্থাপনাটা খুবই ভালো হওয়া দরকার। শুরুতে আপনি কত মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন, আপনি কত টাকা লোন নিয়েছেন, নিজের টাকা কত দিয়ে শুরু করেছেন, এটা হিসাব রাখতে হবে। একই সাথে হিসাব রাখতে হবে আপনার ব্যবসায়ের কোন কোন খাতে কত টাকা খরচ করছেন, টোটাল আপনার খরচের তালিকা। একই সাথে আপনি কি ক্রয় করছেন, ডেভেলপিংয়ের কাজে কি খরচ করছেন, আপনি মার্কেটিংয়ের কাজে কত টাকা খরচ করছেন, সবগুলো খরচই কিন্তু আপনার টোটাল ইনভেস্টমেন্ট এবং টোটাল ব্যয়। এরপরে আপনার হিসাব করতে হবে বিক্রির হিসাব। আপনি কত টাকার পণ্য বিক্রি করছেন, কত টাকার উৎপাদন করছেন, কত টাকা লাভ হচ্ছে, সব হিসাবই করতে হবে। আপনি নিজে যদি এক হাতে করতে পারেন ভালো, না হলে একজন দক্ষ এক্সপার্ট লোককে নিয়োগ করে তার দ্বারা আপনার প্রতিষ্ঠানের দৈনিক ক্রয় বিক্রয় এবং আয় ব্যয়ের হিসাব অবশ্যই করতে হবে এবং মাস শেষে এই হিসাব মিলিয়ে দেখতে হবে যে আপনি কোন পজিশনে আছেন, শুরু করেছিলেন কি দিয়ে, এখন কোথায় অবস্থান করছেন। অন্যথায় কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি যে মূলধন নিয়ে শুরু করেছেন সেটা হয়তো একসময় নাও থাকতে পারে। 6 নম্বর হচ্ছে ধৈর্য এবং কঠোর পরিশ্রম। যে কোনো প্রতিষ্ঠান শুরু করার সময় অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, অন্যথায় কিন্তু কোনো ব্যবসায় সফলতা অর্জন সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে ব্যবসা শুরুর প্রথম মাস বা প্রথম 6 মাস বা প্রথম বছর থেকেই আপনার প্রফিট আসবে, আপনি লাভবান হবেন, আপনি ধনী হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় সফলতা আসবে না। আপনাকে যে কোনো ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হলে সময় দিতে হবে। সেখানে হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর সময় লেগে যেতে পারে, অনেকের আরও বেশি সময়ও লাগতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে অধৈর্য হলে চলবে না, ধৈর্য সহকারে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যে কোনো ব্যবসায় কিন্তু সবসময় লাভ আসবে না, সবসময় প্রফিট হবে না, কখনো কখনো আপনার প্রতিষ্ঠানে লস হবে, বড় ধরনের কোনো ক্ষতি হবে। ফলে এই সমস্ত চিন্তা মাথায় রেখে আপনাকে এগোতে হবে। একই সাথে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। ব্যবসায় শুরুতে হয়তো আপনাকে প্রচুর পরিশ্রম করা লাগবে, ব্যবসা প্রতিষ্ঠানকে প্রচুর সময় দিতে হবে, আপনাকে এই প্রতিষ্ঠানটাকে ধ্যান জ্ঞান মনে করে এই প্রতিষ্ঠানের পিছনে লেগে থাকতে হবে। হয়তো শুরুতে আপনাকে লেবারের কাজ করতে হবে, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। যদি কোনো কাজকে আপনি ছোট মনে করেন তাহলে কিন্তু ব্যবসায়িকভাবে সফল হতে পারবেন না। 7 নম্বর হচ্ছে নতুনত্ব এবং উদ্ভাবন। খেয়াল রাখবেন, একই প্রতিষ্ঠান অন্যরা চালাচ্ছে, আপনিও চালাবেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের দিকে মানুষ কেন আসবে? ধরুন আপনার শহরে একটি লাইব্রেরি আছে, আপনি সেই শহরে আবার একটি লাইব্রেরি দিবেন, তাহলে আপনার লাইব্রেরিতে মানুষ কেন ক্রয় করতে আসবে? আপনি একটি শাড়ি কাপড়ের দোকান দিয়েছেন, সেখানে আরও শাড়ি কাপড় আছে, তাহলে আপনার দোকানে অন্যরা কেন আসবে? এই ধরনের একটু চিন্তাভাবনা আপনাকে করতে হবে। এমন কোনো চিন্তাভাবনা আপনাকে করতে হবে, এমন কোনো ইউনিক বিষয় আপনার ব্যবসায়ের মধ্যে আনতে হবে যার কারণে মানুষ অন্য দোকান ছেড়ে আপনার প্রতিষ্ঠানে আসবে। হতে পারে আপনি কোনো অফার দিবেন, হতে পারে আপনি এক দরে পণ্য বিক্রি করবেন, প্রোডাক্টের মধ্যে নতুনত্ব আনবেন, বিশেষ ছাড় ঘোষণা করবেন, একটি প্রোডাক্ট কিনলে কোনো উপহার ঘোষণা করতে পারেন। এইভাবে কিন্তু শুরুর দিকে আপনাকে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে আপনার দোকানে নিয়ে আসতে হবে। এবং আপনি নিজে যদি কোনো উৎপাদন করেন তাহলে আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে সমস্ত পণ্য উৎপাদন হবে তার মধ্যে ইউনিকনেস থাকতে হবে। ধরুন অন্য একটা প্রতিষ্ঠান বদনা তৈরি করে, আপনি আরেকটি বদনা তৈরি করবেন। এই বদনার মধ্যে ডিজাইনে, শেপে, কালারে এমন নতুনত্ব আনতে হবে মানুষ আপনার এই পণ্যটা দেখে আকৃষ্ট হবে। ঠিক একইভাবে অন্যরাও পাউরুটি তৈরি করে, বিস্কিট তৈরি করে, আপনি এমন এক ধরনের বিস্কিট তৈরি করবেন যার ফ্লেভার, যার স্বাদ, যার ডিজাইন, যার শেপ ডিফারেন্ট, অন্যরা দেখে আকৃষ্ট হবে। আকৃষ্ট করবেন আপনি প্যাকেজিং দিয়ে, তার লেবেল দিয়ে। এভাবে নতুনত্ব আনতে পারলে কিন্তু গ্রাহকরা আপনার দিকে আকর্ষিত হবে। 8 নম্বরে হচ্ছে বিশ্বাসযোগ্যতা এবং সুনাম। খেয়াল রাখবেন, আপনি যদি কোনো গ্রাহকের একবার বিশ্বাস ভঙ্গ করে ফেলেন, সেই গ্রাহক আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে কখনোই আর ফিরে তাকাবে না বা আসবে না। এবং সেই কাস্টমার একই সাথে আপনার এই বিশ্বাসভঙ্গের গল্প মিনিমাম কয়েকশো জনকে বলবেন, গল্প করবেন, প্রচার করবেন। ফলে আপনার প্রতিষ্ঠানের সুনাম কিন্তু ক্রমান্বয়ে নষ্ট হবে, গ্রাহক হারাবেন আপনি। এই জন্য আপনি চেষ্টা করবেন যে কোনোভাবেই আপনার যারা গ্রাহক, আপনার যারা টার্গেট কাস্টমার, তাদের প্রতি আস্থা অর্জন করা, তাদের প্রতি বিশ্বাসভঙ্গ না করা, তাদের আপনার প্রতি যে বিশ্বাসটা আছে সেটা ধরে রাখা। একই সাথে সুনাম, আপনার পণ্যের গুণগত মান, আপনার পণ্যের দাম, আপনার পণ্যের ধরন সব কিছু যেন ইউনিক হয় এবং এখানে কখনোই গ্রাহক না ঠকে যায়। আপনি যদি কোনো পণ্যে একবার বেশি লাভ করতে চান তাহলে কিন্তু গ্রাহককে হারাবেন। আপনি অল্প লাভ করেন তাহলে বেশি পণ্য বিক্রি করতে পারবেন এবং বেশি বেশি গ্রাহক আপনার কাছে আসবে, তখন সব মিলে কিন্তু আপনার বিক্রি বেড়ে গেলে স্বাভাবিকভাবেই লাভ বেশি হবে। আপনি একবারই যদি একজন গ্রাহকের কাছ থেকে সব ধরনের লাভ করে ফেলতে চান তাহলে কিন্তু ওই গ্রাহক আপনার দিকে আর ফিরে তাকাবে না। খেয়াল রাখবেন, এখন কম্পিটিটিভ মার্কেট, তথ্য উপাত্ত সবার কাছে থাকে। মানুষ যে কোনো পণ্য সেবা সামগ্রী কেনার আগে যাচাই বাছাই করে, কখনো আবার তাদের রিপিটেড প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তারা পূর্বেই হয়তো দাম জানে,
বা তারা কোনো এক দোকানে এই প্রোডাক্ট আগেও কিনেছে এমন হতে পারে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যার কারণে এই গ্রাহকের বিশ্বাস আপনার উপর উঠে যায় এবং সুনাম ক্ষুণ্ণ হয়। এই জন্য যে কোনো ব্যবসায়ের মূলধন হচ্ছে সততা এবং সুনাম। 9 নম্বর হচ্ছে যোগাযোগ দক্ষতা। আপনি যদি নিজে একজন সেলসম্যান হন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক হন, কিংবা কোনো সেবা প্রতিষ্ঠানের মালিক হন, বা কর্মচারী হন, বা আপনি নিজেই প্রতিষ্ঠান চালাচ্ছেন এমন হয়, আপনার কিন্তু টার্গেট যারা কাস্টমার বা আপনার যারা ভেন্ডর বা যাদের সাথে আপনার লেনদেন করতে হয় সবার সাথে কিন্তু সঠিকভাবে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ মেনটেন করে চলতে হবে। যেমন আপনার যারা কাস্টমার আছে তারা যদি আপনার দোকানে আসে, হয়তো একই সাথে 10টা 12টা পণ্য দেখে তারা কোনো পণ্য ক্রয় না করেই ফিরে যেতে চায়, তারপরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে যেন তারা দ্বিতীয়বার আপনার দোকানে আসে এবং তারা যেন বোঝে যে না, এখানে একাধিক পণ্য দেখার পরে না কিনলেও তারা বিরক্ত হয় না। প্রয়োজনে আপনার পণ্যগুলি পিড়ে দেখানোর সিস্টেম না করে ডিসপ্লে সিস্টেম করবেন, তাহলে কাস্টমাররা আপনার এখানে আসতে আগ্রহী হবে। এছাড়াও আপনি কিন্তু কারো না কারো গ্রাহক বা কারো না কারো ক্রেতা, কারণ আপনার পণ্য উৎপাদন করতে কিছু র মেটেরিয়াল লাগে, বা আপনি যদি বিক্রি করেন তাহলে কারো কাছ থেকে ক্রয় করেন, আপনি যদি সেবা দিয়ে থাকেন তাহলে কারো মাধ্যমে দেন, বা সেখানেও কিছু পণ্য সামগ্রীর প্রয়োজন হয়। ফলে আপনি যাদের ক্রেতা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে। একই সাথে আপনার প্রতিষ্ঠানে যারা গ্রাহক, যারা ক্রেতা, তাদের সঙ্গে টাচে থাকুন, যোগাযোগ রাখুন, তাদের ফোন নাম্বার সংরক্ষণ করুন। তারা আপনার কাছ থেকে কোনো সেবা নিলে পরবর্তীতে ফিডব্যাক নিন। কোনো পণ্য ক্রয় করলে সেই পণ্য দিয়ে সে সন্তুষ্ট হয়েছে কিনা তার কাছ থেকে যাচাই বাছাই করুন। পরবর্তীতে দোকানে এলে আগের পণ্য সম্পর্কে খোঁজ নিন, জানতে চান যে আগের পণ্যটা কেমন ছিল। এভাবে যোগাযোগ বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার সার্কেল তৈরি হবে, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক তৈরি হবে। একই সাথে কোনো ব্যক্তি যদি আপনার প্রতিষ্ঠানে কোনো প্রোডাক্টের ফিডব্যাক নিয়ে আসে, নেগেটিভ ফিডব্যাক নিয়ে আসে, সেটাকে সাদরে গ্রহণ করুন। কোনো পণ্য ক্রয় করে যদি রিটার্ন করতে আসে তাহলে সেটা রিটার্ন করে দিন, সে সময় তার সাথে ভালো ব্যবহার করুন। কোনো প্রোডাক্টে যদি ডিফেক্ট আসে সেই ডিফেক্টের সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন দ্রুততার সাথে, তাহলে সে কিন্তু আপনার উপর আস্থা রাখবে। অনেক সময় দেখা যায় একটা শার্ট ক্রয় করতে গিয়েছি আমি, শার্ট ক্রয়ের সময় বিক্রেতা বলছে যে আপনি নিয়ে যান, গায়ে না হলে আপনি ফেরত নিয়ে আসবেন, বা কোনো সমস্যা হলে নিয়ে আসবেন, চেঞ্জ করে নেবেন। কিন্তু যখন বাসায় এসে দেখলাম গায়ে হচ্ছে না বা কোনো ডিফেক্ট, আবার ওই দোকানে গেলে পরবর্তীতে কিন্তু ওই দোকানদারের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তখন তারা সময় দিতে চায় না, রেগুলার কাস্টমারকে সময় দেয়, বলে যে আপনি একটু পরে আসেন, বা একটু ঘুরে আসেন, বা একটু দাঁড়ান, অপেক্ষা করেন। এই যে যদি ভোগান্তি আপনি কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু সে দ্বিতীয়বার কখনো আপনার দোকানে আর আসবে না। আবার অনেক সময় এমন হয় যে ফেরত দেওয়া শার্ট যা দামে আমি ক্রয় করেছিলাম তার পরিবর্তে একটা শার্ট নিতে গেলে সেই শার্টের অতিরিক্ত দাম ধরে বসে, যেহেতু আমি বাধ্য ওই প্রোডাক্টটা নিতে। এভাবে ঠকানোর মনোভাব থাকলেও কিন্তু আপনার কাস্টমার হারাতে থাকবেন। ফলে এই ধরনের সেবা দেওয়ার মনোভাব যেন আপনার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আপনি কাস্টমার পাবেন এবং কাস্টমারের কোনো সমস্যা হলে তড়িৎ সমাধান দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ হচ্ছে যে নেটওয়ার্কিংটা হলো যোগাযোগের থেকে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। ধরুন আপনি একটি প্রতিষ্ঠান খুলেছেন, সেই প্রতিষ্ঠানের প্রচার প্রসারের জন্য আপনি ফেসবুক পেজ খুলবেন, সেই প্রতিষ্ঠানের নামে ফেসবুক গ্রুপ খুলবেন, সেখানে আপনার নতুন নতুন পণ্যের প্রচার করবেন, সেখানে আপনি আপনার পণ্যের ফিডব্যাক নেবেন। যারা আপনার কাস্টমাররা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে তাদেরকে আপনি ফিডব্যাক দিবেন। এভাবে কিন্তু আপনার এই প্রোডাক্টের প্রচার প্রসার হবে, আপনার সেবা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের প্রচার প্রসার হবে। বিভিন্ন সেমিনার, সভা সমাবেশ, যে কোনো কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে পারেন। কখনো কখনো কোনো মেলা হয়, মেলাতে আপনি স্টল দিতে পারেন। তো ফলে এই 10টি পয়েন্ট আপনি যদি সঠিকভাবে মেনে চলেন এবং সঠিকভাবে পালন করেন তাহলে আপনি যে কোনো ব্যবসায় সফল হতে পারবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে খেয়াল রাখবেন, যে কোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে অবশ্যই সততা, নিষ্ঠা এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।